নমস্কার সকলকে, আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের অনেকেরই ইন্টারভিউ হয়ে গেছে এবং অনেকের ইন্টারভিউ সামনেই রয়েছে। আজকেও দেখলাম, আজকে আমাকে একজন কমেন্ট করেছো আমার একটা ভিডিওতে যে, "দিদি আমার ইন্টারভিউ হচ্ছে ২৫ তারিখ। যত কাছে আসছে মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। আমি তোমাদেরকে আগেও বলেছি, আবার বলছি, অতিরিক্ত টেনশন নিয়ে ফেলছো। যেটা পড়েছো সেটা যথেষ্ট। ঐরকম মনে হয় যে ভুলে যাচ্ছি। আমিও যখন ইন্টারভিউ দিতে গেছি তার আগে আমারও মনে হয়েছে সব ভুলে গেছি। কিন্তু যখন ওনারা প্রশ্ন করেছেন, উত্তর দেওয়ার চেষ্টা করেছি।" তো তোমাদের মধ্যেই একজন আমাকে কমেন্ট করেছিলে যে, "দিদি জ্যামিতি পোরশনটা নিয়ে একটা ভিডিও দাও। যে প্রশ্নগুলো জ্যামিতি থেকে ইন্টারভিউতে ধরার মতো বা ইম্পর্টেন্ট ইন্টারভিউ রেসপেক্টে, সেই কয়েকটা টপিক নিয়ে তুমি একটু ভিডিও দাও।" আমি খুব শর্টে আজকে জ্যামিতি টোটাল পোরশনটা বলবো, যেখানে মোটামুটি আমাদের প্রাইমারি লেভেলে যেটুকু দরকার সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই জ্যামিতি করতে গিয়ে আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিন্দু। বিন্দু কি? বিন্দু হচ্ছে যার অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটি নেই। অর্থাৎ আমরা এই যে বিন্দু বলতে আমাদের চোখের সামনে এটাই ভেসে ওঠে, বা আমরা যখন দূর থেকে আকাশের তারাগুলোকে দেখি সেগুলো আমাদের দেখলে বিন্দু আকৃতি মনে হয়। তাহলে বিন্দু মানে কি? যেটাকে আমরা পরিমাপ করতে পারবো না, অর্থাৎ সেটা শুধুমাত্র একটা অবস্থান রয়েছে, মানে আমি যেটা লিখলাম তার থেকেও ছোট বিন্দু, মানে যার শুধুমাত্র অবস্থান আছে, সেটাই হচ্ছে বিন্দু। বিন্দু হচ্ছে শূন্যমাত্রিক, অর্থাৎ এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই নেই। জিনিস তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু কাকে বলা হয়? যখন দুই বা ততোধিক বিন্দু, মানে দুইয়ের অধিক কোনো বিন্দু যখন একটি সরলরেখার ওপর অবস্থান করে, তখন তাকে বলা হয় সমরেখ বিন্দু। রেখা কি? রেখা হচ্ছে বিন্দুর চলার পথ, এবং রেখার ক্ষেত্রে শুধুমাত্র দৈর্ঘ্য আছে, ওর প্রস্থও নেই, উচ্চতাও নেই। এই হচ্ছে একটা বিন্দু চলতে শুরু করলো, এবং এই রেখা হচ্ছে অসীম, মানে তুমি একে দুদিকে, এই যে বিন্দুটার আমি এদিকেও বাড়াতে পারি, আমি দুদিকে যতটা ইচ্ছে আমার খুশি বাড়ানো যায়, এর কোনো শেষ নেই। সেটাই হচ্ছে রেখা। তাহলে রেখা কি? রেখা হচ্ছে বিন্দুর চলার পথ যার কোনো শেষ নেই। এবার যদি আমি বলি রেখাংশ, রেখাংশ কি? রেখাংশ হচ্ছে একটা রেখার অংশ, মানে আমি যদি এই রেখাটা, যেটা আমি প্রথমে রেখা এঁকেছি, তার মধ্যে একটা নির্দিষ্ট অংশকে কল্পনা করি, এই যে যেটাকে আমি এ বি দিয়ে মার্ক করলাম, এটা কি? এটা হচ্ছে রেখাংশ, মানে রেখার একটা অংশ। কি রশ্মি? কি রশ্মি? হচ্ছে রে, যেটাকে আমরা বলি। রশ্মি হচ্ছে যার একটা প্রান্ত বিন্দু আছে, যেমন যদি আমি টর্চ থেকে আলো ফেলি, কি হবে? টর্চ থেকে আলো ফেললে একটা নির্দিষ্ট, যে আমার যে টর্চের যে বাল্ব রয়েছে সেখান থেকে আলোটা বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তেমনি রশ্মিও তার একটা নির্দিষ্ট বিন্দু থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। এর যেমন রেখাকে আমি দুদিকে, এর কোনো প্রান্ত বিন্দু নেই, রেখাংশের কিন্তু দুটো প্রান্ত বিন্দু রয়েছে। আবার রশ্মির ক্ষেত্রে আমরা কি দেখলাম? একটি মাত্র প্রান্ত বিন্দু। রেখা হচ্ছে দু রকম, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে বক্ররেখা। এই যে বিন্দুর চলার পথ, তাহলে বিন্দু যদি একটা সরল রেখা বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তাকে আমরা বলি কি? সরল রেখা, মানে সরল পথে অতিক্রম করবে, তাকে আমরা বলি সরল রেখা। একটা নির্দিষ্ট দিকে যখন দূরত্ব অতিক্রম করবে, এবং এই এই যে বিন্দুর চলার পথটা কিন্তু কোনোভাবেই পরিবর্তিত হবে না, একটা নির্দিষ্ট পথে যখন বিন্দুটা চলতে শুরু করবে তাকে তখন আমরা বলি সরল রেখা। আর বক্ররেখাটা কি? বক্ররেখাটা হচ্ছে বিন্দুটা যখন বারবার তার দিক পরিবর্তন করে, মানে এই যে একবার এদিকে, তারপরে আবার ঘুরে গিয়ে এদিকে, এইভাবে যখন একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে তাকে তখন আমরা বলি বক্র রেখা। সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা কাকে বলা হয়? যখন দুটো সরলরেখা একে অপরকে ছেদ করে না, তখন তাকে আমরা বলি সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখাকে যখন দুটো সরলরেখা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবে এবং তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না, যত দূর আমরা অসীম পর্যন্ত যদি বিস্তৃত করি সেখানেও এরা পরস্পরকে ছেদ করবে না, তাকে তখন আমরা বলি সমান্তরাল সরল রেখা। এই হলো আমার বিন্দু, রেখা, রেখাংশ। ত্রিভুজ কি? ত্রিভুজ হচ্ছে
তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। শুধুমাত্র তিনটে বাহু থাকলে কিন্তু ত্রিভুজ হবে না, একটা চিত্র তৈরি হবে। সমতলিক চিত্র মানে তিন দিক দিয়ে ঘেরা একটা চিত্র তৈরি হবে, সেটাই হচ্ছে সমতলিক চিত্র। চিত্র আর ক্ষেত্রের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। চিত্র কি? চিত্র হচ্ছে শুধু বাইরের আউটলাইনটা, সেটাকে বলা হয় চিত্র। আর ক্ষেত্র কি? ক্ষেত্র হচ্ছে ভেতরের অংশটা যখন তৈরি হবে। যেমন আমি যদি চিত্র বলি, আমি যদি পেন দিয়ে তিনটে পেনকে আমি এইভাবে রেখে যদি আমি ত্রিভুজ তৈরি করি, তখন সেটা হলো চিত্র। এবার আমি যখন ত্রিভুজাকার চিত্র বলতে আমি যদি সিঙ্গারাকে কল্পনা করি, তখন সেটা কি হবে? ক্ষেত্র। বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। কি কি? সমবাহু। সমবাহু মানে হচ্ছে কি? তিনটে বাহুই সমান। সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে হচ্ছে দুটো বাহু সমান, একটা অসমান। একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু মানে তিনটে বাহুই অসমান, তাকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। আমরা কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার সেটা জানার আগে আমরা কোণটা কি সেটা আমরা দেখে নিই। কোণ হচ্ছে যখন দুটো সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। এই হচ্ছে একটা সরল রেখা, এই হচ্ছে একটা সরল রেখা। দুটো সরল রেখা যখন একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তখন সেই বিন্দুতে কোণ উৎপন্ন হয়। তাহলে এ বি এবং এসি, এই যে দুটো সরলরেখা পরস্পর বি বিন্দুতে মিলিত হয়েছে, তাকে আমরা বলছি কোণ। এবার কোণ কয় প্রকার? প্রথমেই হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কাকে বলা হয়? সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রির ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি ছোট বলতে আমরা কি কি? 60 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে, 80 ডিগ্রি হতে পারে, 89 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। স্থূল কোণ। স্থূল কোণ কোনটা? স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে বড় কোণ, মানে 91 থেকে একদম 180 থেকে ছোট কোণকে বলা হয় স্থূল কোণ। আর একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রির বড়, সেই কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এবার আমরা এই যে 90 ডিগ্রির ছোট, 90 ডিগ্রির বড়, এই যে 90 ডিগ্রিকে বলছি, 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। আর 180 ডিগ্রি, 90 ডিগ্রি কোণটা হচ্ছে এরকম, যখন দুটো সরলরেখা একে অপরের ওপর লম্বভাবে দণ্ডায়মান, বা একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা যখন লম্বভাবে দণ্ডায়মান থাকে, তখন সেই কোণটাকে বলা হয় সমকোণ। আর সরল কোণ হচ্ছে একটা সরল রেখা, সেটা যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় সরল কোণ। এবার এই সরল কোণের মান কত? সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আবার এই সরল কোণকে আমরা দুই সমকোণও বলে থাকি। এবার আমরা পড়ব কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার। কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী হচ্ছে যে ত্রিভুজের তিনটে কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। সাধারণত সমবাহু ত্রিভুজগুলো কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, এই ধরনের ত্রিভুজকে আমরা বলি স্থূলকোণী ত্রিভুজ। একটি কোণ স্থূলকোণ এবং অপর দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আর একটা আমরা পড়ি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের এই যে লম্ব, যে সরলরেখা থাকে তাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটার নামই হচ্ছে অতিভুজ। এবার সমকোণী যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তখন কি হবে? সমকোণী ত্রিভুজ যখন, কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? যদি লম্ব সমান সমান ভূমি হয়, তখন সেটাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণ হয় 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আচ্ছা, তোমাদের আরো একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হচ্ছে যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, তখন তার বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় একে অপরের বিপ্রতীপ কোণ। যেমন এ বি এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তার মানে এ
ওসি এর বিপ্রতীপ কোণ হচ্ছে বিওডি, আবার এওডির বিপ্রতীপ কোণ হচ্ছে বিওসি, এবং বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে তার বিপরীত পৃষ্ঠে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে একে অপরের বিপ্রতীপ কোণ। পূরক কোণ আর সম্পূরক কোণ। এটা পূরক কোণ কাকে বলা হয়? পূরক কোণ হচ্ছে যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তখন তাদেরকে বলা হয় একে অপরের পূরক কোণ। যেমন 30 ডিগ্রির পূরক কোণ হবে 60 ডিগ্রি, 45 ডিগ্রির পূরক কোণ হবে 45 ডিগ্রি। তাহলে যখন দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, তখন সেই কোণ দুটোকে বলা হবে একে অপরের পূরক কোণ। আর সম্পূরক কোণ কোনটা? সম্পূরক কোণ হচ্ছে যখন দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। যেমন 130 ডিগ্রির সম্পূরক কোণ হবে 50 ডিগ্রি, আবার 41 ডিগ্রির সম্পূরক কোণ হবে 140 ডিগ্রি। মানে দুটো কোণকে যোগ করলে যদি আমি 180 পাই, তখন সেই কোণ দুটোকে বলা হয় একে অপরের সম্পূরক কোণ। চতুর্ভুজ কি? চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। তার মানে চারটে বাহু থাকলে যদি তারা একটা সমতলিক চিত্র তৈরি করে, তাদেরকে আমরা বলছি চতুর্ভুজের মধ্যে কতগুলো গঠন পড়ছে। এই যে ছবিটা আঁকছি, এটাও হচ্ছে চতুর্ভুজ। আবার এই ছবিটাও একটা চতুর্ভুজ, কারণ এটার ক্ষেত্রেও চারটে বাহু রয়েছে। আবার আমরা এই যে ছবিটা আঁকছি, এটাও হচ্ছে চতুর্ভুজ, এটাও এক ধরনের চতুর্ভুজ। কিন্তু প্রতিটা ক্ষেত্রে দেখো আমরা আলাদা আলাদা ছবি এঁকেছি। তার মানে চতুর্ভুজ মানে কি? চতুর্ভুজ মানে চারটে বাহু থাকতে হবে, তাকে আমরা বলবো চতুর্ভুজ। এবার চতুর্ভুজেরও কতগুলো ভাগ রয়েছে। বাহু মানে কোনগুলো? এইগুলোকে আমরা বলি বাহু। এই যে চতুর্ভুজের যদি চারটে বাহুই সমান হয়, মানে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই চারটে বাহু সমান, এবং এই কোণগুলো যদি 90 ডিগ্রি করে হয়, তখন সেই চতুর্ভুজকে বলা হয় বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটে বাহুই সমান হয়, এই যে এগুলোকে আমরা বাহু বলে থাকি। ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমার সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 3 গুণ বাহুর দৈর্ঘ্য, তিনটে বাহুর সমান। পরিসীমা যদি আমাকে বার করতে বলে, তিনটে বাহুর যোগফল। আর চতুর্ভুজের ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহু, আর ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। এই যে শেপটা দেখো, এই শেপটার ক্ষেত্রে আমরা কি দেখছি? এই যে দুটো বাহু সমান, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। এই যে লম্বালম্বি যে বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, আর এই ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। তাহলে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এবং দৈর্ঘ্য বিপরীত দিকে দৈর্ঘ্য সমান এবং প্রস্থ দুটো পরস্পর সমান হয়, এবং কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, তাকে বলা হয় আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা বার করার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একটা আয়তক্ষেত্রের মতোই দেখতে। দেখো বিপরীত বাহুগুলো সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কিন্তু এখানে যেমন কোণগুলো আমরা কি দেখেছি? 90 ডিগ্রি, মানে আর একটা একটার সাথে লম্ব। কিন্তু এখানে দেখো কোণগুলো কিন্তু 90 ডিগ্রি নয়। এই ধরনের চিত্রকে বলা হয় সামন্তরিক। সামন্তরিকও এক ধরনের চতুর্ভুজ বা আয়তক্ষেত্র, তুমি যাই বলো না কেন, এদের বিপরীত বাহুগুলো সমান, কিন্তু কোণগুলো যখন 90 ডিগ্রি হবে না, যদি বিপরীত বাহু সমান হয়, তাদেরকে আমরা বলবো সামন্তরিক। এই চিত্রটার ক্ষেত্রে দেখো চারটে বাহুই সমান, কিন্তু এখানে যেমন কোণগুলোকে দেখানো হয়েছে, এখানে কিন্তু এইভাবে দেখানো হয়নি। তখন এটাকে বলা হয় রম্বস। রম্বসের ক্ষেত্রে রম্বসের সঙ্গে বর্গক্ষেত্রের কি পার্থক্য আছে? যদি আমি প্রথমে কি সমান আছে সেটা যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখবো এরও চারটে বাহু সমান, এরও চারটে বাহু সমান। কিন্তু যদি আমি রম্বসের ক্ষেত্রে কোণগুলো দেখি 90 ডিগ্রি, এর কোণগুলো চারটে সমান হলেও এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি হয় না। তেমনি আয়তক্ষেত্র আর সামন্তরিকের ক্ষেত্রেও আমরা দেখো বিপরীত বাহুগুলো সমান, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কোণগুলো 90 ডিগ্রি, এখানে কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হয় না। আর সামন্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এখান থেকে এর যা দৈর্ঘ্য, এখান থেকে এর দৈর্ঘ্য সমান হবে। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর রম্বস আর সামন্তরিকের মধ্যে কি পার্থক্য রয়েছে? সামন্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু সমান, কিন্তু রম্বসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? চারটে বাহুই সমান। এবার আরো একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে চিত্রগুলো, এটা দেখো, এই দুটো সমান্তরাল সরলরেখা, কিন্তু সমান নয়। আর এই দুটো আবার সমান্তরাল নয়। এই ধরনের চিত্রকে বলা হয় ট্রাপিজিয়াম।
আচ্ছা, তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই। এই যে চতুর্ভুজ যেগুলোর কথা আমরা বললাম, এই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস, যেটাই বলি না কেন, এদের ক্ষেত্রে আমরা কি দেখলাম? দৈর্ঘ্য আর প্রস্থ আছে। তাই এরা কি? এরা হচ্ছে দ্বিমাত্রিক, মানে এদের মাত্রা হচ্ছে 2। এবার আমরা কিছু ত্রিমাত্রিক গঠন পড়বো। কিরকম? একটা ডায়েরি রয়েছে। যদি আমি ডায়েরিটার শুধু ওপরের তলকে কল্পনা করি, এটা কি একটা? এটা একটা আয়তক্ষেত্রকার সেপ। এই বড় বাহুটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, আর এই ছোট বাহুটাকে বলা হচ্ছে প্রস্থ। কিন্তু আমি যদি এবার এটাকে হাতে নিই, হাতে নিলে কি দেখবো? এর এই যে এই একটা পোর্শন রয়েছে, তাই তো? তোমরা যদি খুব ভালো করে দেখো, দেখবে একটা উচ্চতা রয়েছে। যদি আমি পেন্সিল বক্সকে কল্পনা করি, আমরা দেখব দৈর্ঘ্য যেমন রয়েছে, প্রস্থও তেমনি রয়েছে, তেমনি একটা উচ্চতা এক্সট্রা রয়েছে। তখন সেটাকে বলা হয় ত্রিমাত্রিক। বর্গক্ষেত্রকেই যদি আমি ত্রিমাত্রিক চিত্র আঁকি, তখন ছবিটা কিরকম হবে? তো ছবি এলো লুডোর ছক্কা। এই যে যদি আমি লুডোর ছক্কাকে ভালো করে খেয়াল করি, এই লুডোর ছক্কার আকৃতিটা হচ্ছে ঘনক। এর একটা তল হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এই যে ঘনক, এটা হচ্ছে ত্রিমাত্রিক। তার কারণ কি? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে দ্বিমাত্রিকের ক্ষেত্রে যেমন বর্গক্ষেত্র, দ্বিমাত্রিকের ক্ষেত্রে যেমন বর্গক্ষেত্র, ত্রিমাত্রিকের ক্ষেত্রে কি হচ্ছে? ঘনক। এবার ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। ঘনকের প্রত্যেকটার ক্ষেত্রে আমি যদি তল ধরি, তাহলে ঘনকের একটি তল হচ্ছে বর্গক্ষেত্র। সোজা কথাই বলি। এবার ঘনকের কটা তল থাকে? 6টা তল থাকে। এবার আমি যদি আয়তক্ষেত্রটাকে যদি ত্রিমাত্রিক দেখায়, তাহলে তখন ছবিটা কিরকম হবে? এই যে সেলাইয়ের বাক্স বা পেন্সিল বক্স। তাহলে তখন সেটাকে কি বলা হয়? আয়তঘন বা সমকোণী চৌপল। এর একটা পার্ট, মানে এই যে ভূমি, যদি একটা কে কল্পনা করি, সেটা কি হবে? আয়তকার শেপ। কিন্তু এক্সট্রা কি আছে? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের সঙ্গে একটা আছে উচ্চতা। এও হচ্ছে ত্রিমাত্রিক চিত্র। তাহলে আমাদের কতগুলো ত্রিমাত্রিক চিত্র পড়তে হচ্ছে, কতগুলো নতুন আকৃতি আমরা ক্লাস 5-এ শিখছি। সেগুলোর মধ্যে একটা হচ্ছে ঘনক, যেটা একটা লুডোর ছক্কা। সমকোণী চৌপল যেমন ইট হতে পারে, আয়তঘনক ক্ষেত্রে বই হতে পারে, আমার ডায়েরি হতে পারে, খাতা হতে পারে। এগুলো হচ্ছে সমকোণী চৌক। একে বলা হয় গোলক, যেমন ফুটবল একটি গোলকের উদাহরণ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চোঙ। চোঙ কি? চোঙ হচ্ছে পাইপ, বা যদি আমি কাঁচের গ্লাসকে কল্পনা করি, সেটা হচ্ছে চোঙ আকৃতির। এই যে দুই প্রান্ত গোলাকার, সেটা বদ্ধও হতে পারে, মুক্তও হতে পারে। আর এই যে এরকম চিত্র থাকবে, সেটা হচ্ছে চোঙ। ওইটা টোপরের মতো বা আইসক্রিমের কোণের মতো, সেটাকে আমরা বলি শঙ্কু। এবার আমরা পড়বো বৃত্ত, যেটা ক্লাস 5-এ আছে। তাহলে ত্রিমাত্রিক ঘনবস্তু কেন বলা হয়? তার কারণ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই রয়েছে, তাই এদেরকে বলা হয় ত্রিমাত্রিক। চতুর্ভুজের ক্ষেত্রে এটাকে আমরা দ্বিমাত্রিক কেন বলি? কারণ এর শুধুমাত্র দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। এবার আমরা পড়বো বৃত্ত। বৃত্ত কি? বৃত্ত হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন অপর একটি বিন্দু ওই বিন্দু থেকে সমদূরত্বে পথ অতিক্রম করে, তাকে তখন বলা হয় বিন্দু। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু যখন সমদূরত্ব বজায় রেখে একটা পথ অতিক্রম। এবার বৃত্তের এই যে নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। অর্থাৎ যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর বৃত্তটা, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু যখন সমদূরত্বে চলমান থাকে, তখন সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। বৃত্তের পরিধিটা কি? পরিধি হচ্ছে এই যে যে পথে অপর একটা বিন্দু গতিশীল রয়েছে, সেই পথটাকে বলা হয় বৃত্তের পরিধি। আর বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বটাই হচ্ছে কি? ব্যাসার্ধ। আর ব্যাস কি? বৃত্তের কেন্দ্র বরাবর যদি আমরা পরিধির ওপর দুটো বিন্দু নিই, তাদের সংযোজককারী সরলরেখাই হচ্ছে আমার ব্যাস। আর জ্যা কি? জ্যা হচ্ছে ব্যাস নয়, এইরকম বৃত্তের পরিধির ওপর, মানে কেন্দ্রগামী নয় এমন, যদি আমার বৃত্তের পরিধির ওপর এমন দুটো বিন্দুকে কল্পনা করি যেটা কেন্দ্রগামী নয়, সেটাই হচ্ছে কি? জ্যা। এবার অর্ধবৃত্ত মানে হচ্ছে এই অর্ধেকটাকে বলা হয় অর্ধবৃত্ত।